আমরা আজকে আলোর দুটি ইম্পর্ট্যান্ট ধর্ম প্রতিফলন আর প্রতিসরণ নিয়ে আলোচনা করছি এবং প্রতিসরণের জন্য দরকার আলোকের যন্ত্র লেন্স সম্পর্কে কিছু জানতে চলছি। প্রতিফলন কি? আলো যখন এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন আলোর কিছুটা অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আর আলোর প্রতিসরণ কাকে বলে? আলো যখন এক সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে যেতে যেতে অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন আলোর কিছুটা অংশ প্রথম মাধ্যমে ফিরে না এসে কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমে অর্থাৎ পরবর্তী মাধ্যমে প্রবেশ করে। সেই অংশকে বলা হয় প্রতিসৃত রশ্মি। আলোর সেই অংশকে বলা হয় প্রতিসৃত রশ্মি এবং আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কেন হয়? যেহেতু এক মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করার সময় আলোর যা বেগ থাকে, মাধ্যম পরিবর্তনের পর আলোর বেগ পরিবর্তিত হয়ে যায়। আর আলোর বেগ যখন পরিবর্তিত হয় তখন আলো সরলরেখা বরাবর চলতে পারে না। হয় সে কিছুটা অবিলম্বের দিকে চলে আসে, না হয় সে কিছুটা অবিলম্ব থেকে দূরে চলে যায়। এর জন্য প্রতিসরণ দেখা যায়। আচ্ছা, আমরা এখন এক আলোকীয় যন্ত্র লেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। লেন্সের মধ্যে আলোর প্রতিফলন হয় না প্রতিসরণ? লেন্সের মধ্যে আলোর প্রতিসরণ হয়। অর্থাৎ যেমন এখানে একটা লেন্সের চিত্র বানানো আছে। আলো প্রথমে বায়ু মাধ্যম থেকে এসে লেন্সের গায়ের মধ্যে পড়ল, তারপর প্রতিসরণের পর আবার বায়ু মাধ্যমে ফিরে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে আলো এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, তারপর আবার বায়ু মাধ্যমে ফিরে গেল। বায়ু থেকে কাচ, কাচ থেকে বায়ু মাধ্যমে চলে গেল। আর যেহেতু মাধ্যমের পরিবর্তন হচ্ছে, তাই আলো সরলরেখা বরাবর চলতে পারছে না। আচ্ছা, তো লেন্স এমন এক আলোকীয় যন্ত্র যার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হয়। লেন্স কয় প্রকারের হতে পারে? লেন্স দুই প্রকারের হতে পারে, উত্তল লেন্স ও অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে? যেসব লেন্সের পেটের দিকটা কিছুটা মোটা হয় এবং দুই প্রান্ত সরু তাকে বলে উত্তল লেন্স, এবং অন্যদিকে যে লেন্সের পেটের দিকটা পাতলা এবং দুই প্রান্ত মোটা হয় তাকে বলা হয় অবতল লেন্স। আচ্ছা, উত্তল লেন্সকে ভাঙলে আমরা কিছুটা এরকম চিত্র খুঁজে পাই, যার মাঝখানে একটা সমান্তরাল ফলক এবং দুই দিকে প্রিজম থাকে। আর অবতল লেন্সকে ভাঙলে আমরা ঠিক এরকম কিছু পাই, মাঝখানে সমান্তরাল ফলক এবং দুই দিকে উল্টানো প্রিজম থাকে। আচ্ছা, লেন্সের কী কী অংশ আমাদেরকে জানতে হবে? লেন্সের প্রথম যেই অংশটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে প্রধান অক্ষ। লেন্সের একদম মাঝখান বরাবর যে সরল রেখা চলে যাচ্ছে তাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপর আমি কী কী বিন্দু এঁকে রাখছি? সবার মাঝখানে ও অপটিক্যাল সেন্টার অর আলোক কেন্দ্র, দুই দিকে তারপরে F1 F2 প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস, তারপরে আমি কি বানিয়ে রাখছি CC বক্রতা কেন্দ্র। এইসব নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। আর কি জানতে হবে? লেন্সের এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব, যাকে আমরা উন্মেষ বলে ডেকে থাকি, উন্মেষ বা অ্যাপারেচার, এইসব অংশ সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করছি। আচ্ছা, উত্তল লেন্স সম্পর্কে আমি কী কী জানতে পারছি? এর মাঝখানে মোটা এবং দুই প্রান্ত সরু হয়। এটির মাঝখানে একটি সমান্তরাল ফলক ও দুই ধারে অনেকগুলো প্রিজম থাকে, যার ভূমি প্রধান অক্ষের দিকে এবং শীর্ষবিন্দু প্রান্তের দিকে থাকে। এই যে প্রিজমগুলো দেখতে পারছো তোমরা, এই প্রিজমের যে ভূমিটা আছে সেই ভূমিটা অর্থাৎ এই বেসটা প্রধান অক্ষের দিকে আসে। তোমরা দেখতেই পারছো ভূমিটা প্রধান অক্ষের দিকে, এবং এর যে শীর্ষবিন্দুটা আছে এটা প্রধান অক্ষ থেকে উল্টো দিকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটি একটি অভিসারী লেন্স। উত্তল লেন্স অভিসারী লেন্স হিসেবে কাজ করার পেছনে প্রধান কারণ কি আছে? এই প্রিজমের ন্যায় আকৃতিগুলো। আমরা জানি কোনো এক প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো প্রতিসৃত হয় তখন আলোক রশ্মিটা প্রতিসরণের পর ভূমির দিকে কিছুটা চলে যায়। তো এর থেকে আমরা একটা আন্দাজ লাগাতে পারি, এই যে প্রিজমগুলো আছে এই প্রিজমগুলোর মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি পাস করছে ওর ভূমির দিকে বেন্ড হয়ে যাওয়ার জন্যে এরা অভিসারী রশ্মি হিসেবে একে অপরের সাথে মিলিত হচ্ছে। আচ্ছা, অন্যদিকে আমরা যদি অবতল লেন্স দেখি, অবতল লেন্সে যে প্রিজমগুলো আছে প্রিজমের ভূমিগুলো উপরের দিকে অর্থাৎ প্রান্তের দিকে এবং শীর্ষবিন্দু প্রধান অক্ষের দিকে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই লেন্স অপসারী লেন্স হিসেবে কাজ করে। আলোক রশ্মি যাওয়ার পর মিলিত তো হয়ই না, বরং একে অপরের থেকে দূরে চলে যায়। একে অপসারী আলোক রশ্মি বলা হয়েছে। আর অবতল লেন্স অপসারী লেন্স হিসেবে কাজ করে। লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, এবং আলোক কেন্দ্র থেকে সি অর্থাৎ বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ।
এই পিকচার অনুযায়ী সি থেকে ও এর দূরত্বকে বলা হয়েছে বক্রতা কেন্দ্র, এবং এই ক্ষেত্রে ফোকাস থেকে ও অর্থাৎ অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের দূরত্বকে বলা হয়েছে ফোকাস দৈর্ঘ্য। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এবং ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের জন্যে এই বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি আছে? আর ইকুয়ালস টু 2f, যেখানে আর দ্বারা বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য বোঝানো হচ্ছে এবং এফ দ্বারা ফোকাস দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। এই সম্পর্ক থেকে গাণিতিক সমস্যা আসতে পারে। সম্পর্কটাতে আর এবং এফ দ্বারা কি বোঝানো হচ্ছে? আর দ্বারা বক্রতা ব্যাসার্ধ এবং এফ দ্বারা ফোকাস দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখার বিষয়। আর ইকুয়ালস টু 2f, যেখানে আর বক্রতা ব্যাসার্ধ এবং এফ ফোকাস দৈর্ঘ্য। এবার আমরা একটা লেন্সের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করছি, যেমন প্রথম মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের উপরে অবস্থিত যে বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি, যেই বিন্দুতে যদি কোনো একটা বস্তু রাখি আমি, সেই বস্তু থেকে যে আলোক রশ্মি বেরিয়ে আসবে তা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যায়, তখন তাকে প্রথম মুখ্য ফোকাস বলে। এক্ষেত্রে পিকচার থেকে আমরা বুঝতে পারছি F1-এ যদি একটা বস্তুকে আমি রেখে থাকি, তার থেকে নির্গত আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সেই বিন্দুকে, যে বিন্দুতে বস্তুটাকে রাখা হয়েছিল, তাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। আর উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোক রশ্মি যখন লেন্সের মধ্যে আপতিত হয়, তারপর প্রতিসরণ হওয়ার পরে যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয়েছে দ্বিতীয় মুখ্য ফোকাস। অর্থাৎ প্রথম মুখ্য ফোকাস ও দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে পার্থক্য কি? প্রথম মুখ্য ফোকাস থেকে নির্গত আলোক রশ্মি প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যায়, আর দ্বিতীয় মুখ্য ফোকাস কি করে পাই আমরা? যখন সমান্তরাল আলোক রশ্মি এসে লেন্সের উপর পড়ে এবং প্রতিসরণের পর সেটা একটা বিন্দু থেকে মিলিত হয়, যেই বিন্দু থেকে মিলিত হচ্ছে সেখানে আমরা পাচ্ছি দ্বিতীয় মুখ্য ফোকাস। নেক্সট আমাদের জানতে হবে বক্রতা কেন্দ্র সম্পর্কে। বক্রতা কেন্দ্র কাকে বলে? আমরা স্বভাবতই দেখতে পাচ্ছি লেন্সের যে দুটো তল আছে সেটা একটা বড় গোলকের অংশ। তো লেন্সের একটা তল যে বড় গোলক থেকে কাটা হয়েছে, সেই গোলকের যে কেন্দ্র রয়েছে তাকে বলা হয় তার বক্রতা কেন্দ্র। লেন্সের কোনো প্রতিসরক তল যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। এটা বক্রতা কেন্দ্রের ডেফিনেশন হয়ে গেল। লাস্ট পয়েন্ট যেটা লেন্স সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হয়ে গেল আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কি আছে? কোনো আলোক রশ্মি লেন্সের প্রতিসরক তলে আপতিত হওয়ার পর যদি নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয়ে বেরিয়ে যায়, তখন সেই রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলে। অর্থাৎ কি বলতে চাইছে? এখানে একটা আলোক রশ্মি এসে পড়লো, লেন্সের এক তলে আপতিত হওয়ার পর যখন প্রতিসৃত হয়ে সেটা অন্য তল দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন এই রশ্মিটা অর্থাৎ আপতিত আলোক রশ্মি এবং এই রশ্মিটা যেটা বেরিয়ে যাচ্ছে, যার নাম নির্গত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি যদি একে অপরের সমান্তরাল হয়ে থাকে, তাহলে সেই আলোক রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে বসে আছে, সেই বিন্দুকে পিকচার অনুযায়ী ওকে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলা হয়। এবার আমাদের উত্তল লেন্সের থেকে বিভিন্ন দূরত্বে বস্তুকে রেখে তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, সেটা জানার জন্যে চিত্রাঙ্কন করতে হবে। এবং চিত্রাঙ্কন করার জন্য আমাদের যেই সব নিয়মগুলো মেনে চলতে হবে, নিয়মগুলো আমি লিখে রাখছি এখানে। নিয়ম নাম্বার 1, আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। যদি আলোক রশ্মি যেটা আসছে সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে থাকে, তবে প্রতিসরণের পর তারা ফোকাস বিন্দু দিয়ে মিলিত হয়ে যাবে। নিয়ম নাম্বার 2, যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আসে এবং লেন্সের উপর এসে পড়ে, তবে তা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর নিয়ম একে অপরের উল্টো। সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে আসলে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। নিয়ম নাম্বার 3, কোনো আলোক রশ্মি যদি ও বরাবর অর্থাৎ অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে, তবে তার কোনো রকম রাস্তার চ্যুতি হবে না, সে সোজাসুজি লেন্সের আরপার বেরিয়ে যাবে। প্রতিসরণের পর তার রাস্তার কোনো রকম বিচ্যুতি ঘটবে না, যেরকমভাবে আসবে সেইভাবে সোজাসুজি বেরিয়ে যাবে। কখন? যখন আলোক রশ্মিটা আলোক কেন্দ্র বরাবর এসে পড়বে। এইবার এক এক করে উত্তল লেন্সের সামনে বিভিন্ন অবস্থানে আমাদেরকে বস্তুকে রাখতে হবে এবং তার প্রতিবিম্ব কেমন করে পাওয়া যায় এবং প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। কেস নাম্বার 1, যেখানে বস্তুকে অসীমে রাখা আছে, অসীম থেকে নির্গত আলোক রশ্মি লেন্সের উপরে এসে পড়ছে এবং প্রতিসরণ হচ্ছে,
সেই ক্ষেত্রে কি হয় মনে রাখবে, যখন অসীম থেকে আসবে তখন তা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এসে লেন্সের ওপর পড়বে, এবং আমরা নিয়ম থেকে একটু আগেই জানলাম যে সমান্তরাল এসে পড়লে তা ফোকাস দিয়ে মিলিত হবে। তো আমরা যে বস্তুর প্রতিবিম্ব পাবো সেটা ফোকাসে পাবো। কোন ক্ষেত্রে? অবশ্যই এটা উত্তল লেন্সের ক্ষেত্রে। আমরা লেন্সের জন্য উত্তল লেন্স নিয়েই বেশি আলোচনা করব, অবতল লেন্সের খুব একটা বেশি ভূমিকা নেই। তো উত্তল লেন্সের কেস নাম্বার 1, যখন বস্তু অসীমে আছে তার থেকে নির্গত সমান্তরাল আলোকরশ্মি লেন্সের ওপর পড়ার পর ফোকাসে গিয়ে মিলিত হয়েছে। তো বস্তু কোথায় ছিল? অসীমে। প্রতিবিম্ব আমরা কোথায় পাচ্ছি? ফোকাসে। বৈশিষ্ট্য কি আছে? তো এই ক্ষেত্রে প্রতিবিম্ব আমরা ফোকাসে পাচ্ছি। এই যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তার বৈশিষ্ট্য কি কি আছে? বৈশিষ্ট্য সৎ, খর্বাকার, অবশীর্ষ। সৎ কথার অর্থ যখন আলোকরশ্মি একটা বিন্দুতে মিলিত হবে তখন আমরা যে ধরনের প্রতিবিম্ব পাবো সেটাকে বলা হবে সৎবিম্ব। সৎবিম্বকে পর্দায় ফেলা যায়। খর্বাকার কথার অর্থ কি আছে? খর্বাকার কথার অর্থ বস্তুর যে আকৃতি আছে প্রতিবিম্বের আকৃতি তার থেকে ছোট হয়ে যাবে। অবশীর্ষ কথার অর্থ কি আছে? অবশীর্ষ কথার অর্থ উল্টো, উল্টো প্রতিবিম্ব আমরা পাবো। কেস নাম্বার 2, যখন বস্তুকে অসীম থেকে কাছে নিয়ে আসা হয়েছে কিন্তু সি থেকে কিছুটা দূরে, সি অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে কিছুটা দূরে রাখা হয়েছে, তখন একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে পড়লো এবং ফোকাস দিয়ে গেল, আরেকটা আলোকরশ্মি ফোকাস দিয়ে গেল এবং প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে গেল। আলোকরশ্মিগুলো যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা বস্তুর একটা উল্টো প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। আর যেহেতু আলোকরশ্মিগুলো মিলিত হয়েছে আমরা সেখানে সৎবিম্ব পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কনক্লুশন কি বের করতে পারি? বস্তু যদি সি থেকে দূরে থাকে তাহলে প্রতিবিম্ব হবে এফ এবং সি এর মাঝখানে। বৈশিষ্ট্য কি আছে? সৎ, যেহেতু আলোকরশ্মিগুলো মিলিত হয়েছে তো সৎবিম্ব সৃষ্টি হয়েছে। খর্বাকার, অর্থাৎ এই ক্ষেত্রেও প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতি থেকে খানিকটা ছোটই হবে। এবং অবশীর্ষ, অর্থাৎ বস্তু যদি সোজা থাকে প্রতিবিম্ব আমরা উল্টা পাবো। চলে আসলো কেস নাম্বার 3, যেখানে বস্তুকে সি অর্থাৎ বক্রতা কেন্দ্রের উপরেই রাখা হয়েছে। আমরা চিত্র কি করে তৈরি করব? একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসবে এবং প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। একটা আলোকরশ্মিকে ডাইরেক্ট আমরা অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে আসবো, সেটা গিয়ে মিলিত হবে। কোথায় গিয়ে মিলিত হয়েছে দেখতে পাচ্ছি? মিলিত হয়েছে সি এর তলায়। অর্থাৎ বস্তুকে যদি আমরা সি এ রাখি প্রতিবিম্ব আমরা সি এর মধ্যেই পাচ্ছি। এটা একটা ইম্পর্ট্যান্ট কেস আছে, এর পিকচার অনেকবার পরীক্ষায় আসে। বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্রে রাখি এর প্রতিবিম্ব আমরা বক্রতা কেন্দ্রেই পাচ্ছি। আরও একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য সমান আকৃতি, অর্থাৎ বস্তুর আকার আকৃতি যেমন আছে প্রতিবিম্বের আকার আকৃতি একদম হুবহু সমান হবে, না ছোট না বড়। সৎবিম্ব অবশ্যই সৎবিম্ব হবে, যেহেতু আলোকরশ্মি প্রতিসরণের পর মিলিত হচ্ছে তো সৎবিম্ব পাবো। এবং অবশীর্ষ অর্থাৎ উল্টো প্রতিচ্ছবি পাচ্ছি বা প্রতিবিম্ব পাচ্ছি। কেস নাম্বার 4, যখন বস্তুকে আরও কিছুটা এগিয়ে নিয়ে আসা হবে, তো বস্তুটাকে আরও কিছুটা এগিয়ে নিয়ে আসলে সি থেকে এফের মাঝখানে রাখলে আমি একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে গেছি এবং প্রতিসরণের পর ফোকাস দিয়ে নিয়ে গেছি। আরেকটা আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেছি। আরেকটা আলোকরশ্মি তোমরা ফোকাস দিয়ে নিয়ে আসতে পারো, চাইলে তোমরা দুটোও বানাতে পারো, তিনটাও বানাতে পারো। আরেকটা আমি ফোকাস দিয়ে নিয়ে আসছি, যা লেন্সের ওপর পড়ার পর প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে গেছে। তারা তিনটাই কোথায় গিয়ে মিলিত হয়েছে? তারা বিয়ন্ড সি থেকে কিছুটা দূরে গিয়ে মিলিত হয়েছে। অর্থাৎ বস্তু যদি সি এবং এফের মাঝখানে থাকে আমরা প্রতিবিম্ব খুঁজে পাচ্ছি সি এর থেকে কিছুটা দূরে। বৈশিষ্ট্য কি আছে? আবারও সৎবিম্ব, যেহেতু আলোকরশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে। বিবর্ধিত, আমরা এর আগে যে 3টা কেস নিয়েছিলাম সেই 3 ক্ষেত্রেই প্রথম 2 ক্ষেত্রে তো আমরা ছোট প্রতিবিম্ব পেয়েছিলাম এবং যখন বস্তুকে আমি সি এ রাখছিলাম অর্থাৎ কেস নাম্বার 3তে তখন সমান আকৃতির পেয়েছিলাম। কিন্তু এই সি থেকে আরও কিছুটা কাছে নিয়ে আসলে আমরা বস্তুকে বিবর্ধিত খুঁজে পাচ্ছি। বিবর্ধিত অর্থাৎ বস্তুর আকৃতি যতখানি আছে প্রতিবিম্বের আকৃতি তার থেকে কিছুটা বড় হবে। অবশীর্ষ, হ্যাঁ, এই ক্ষেত্রে উল্টা প্রতিচ্ছবি আমরা পাচ্ছি। কেস নাম্বার 5, বস্তুকে যখন আমরা ফোকাসে রাখলাম, ফোকাসে রাখার পর একটি নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সের ওপর পড়লো এবং ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার অর্থাৎ আলোক কেন্দ্র হয়ে চলে গেল। এরা
একে অপরের সাথে অভিসারিত আছে, অর্থাৎ এরা মিট তো করবে কিন্তু অনেক দূরে গিয়ে মিটিং হবে এদের মিটিং হবে অসীমে। অর্থাৎ বস্তু যদি আমরা ফোকাসে রাখি প্রতিবিম্ব পাচ্ছি অসীমে। বৈশিষ্ট্য অবশ্যই সৎ, যেহেতু আমি বললাম এরা মিলিত হবে, যদিও পিকচার অনুযায়ী দেখে মনে হচ্ছে এরা মিলিত হবে না, কিন্তু এরা অভিসারী ধরনের হওয়ার জন্যে অনেক দূরে গিয়ে অসীমে গিয়ে মিলিত হবে। বিবর্ধিত, এই ক্ষেত্রেও প্রতিবিম্ব বস্তুর থেকে আকৃতিতে বড় হবে এবং অবশিষ্ট অর্থাৎ উল্টা প্রতিচ্ছবি পাবো। কেস নাম্বার 6 এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি প্রশ্নে আসা চান্স আছে এইটারই। যখন বস্তুকে আমি এফ থেকে আরও কিছুটা সামনে নিয়ে আসলাম, অর্থাৎ এফ ও ও এর মাঝখানে, অর্থাৎ ফোকাস ও অপটিক্যাল সেন্টারের মাঝখানে নিয়ে এসে আমি প্লেস করলাম, তখন একটা আলোকরশ্মি সমান্তরাল এসে পড়ে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাচ্ছে এবং একটা আলোকরশ্মি ডাইরেক্ট অপটিক্যাল সেন্টার অর্থাৎ আলোককেন্দ্র দিয়ে পাস হয়ে যাচ্ছে। এরা একে অপরের থেকে অপসারী, দেখতে পারছো অপসারী কথার অর্থ একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, এদের মিটিং হওয়ার কোনো চান্সই নেই। তখন কি করা হয়, আমাদের চোখ এই আলোকরশ্মিগুলোকে কিছুটা পিছনের দিকে বাড়িয়ে নেয় এবং পিছনে এক জায়গায় মিটিং হয়। তো আমাদের চোখ মনে করে ওহো বস্তুটা থেকে আলোকরশ্মি মনে আসছে না, এইখান থেকে আলোকরশ্মি আসবে এবং এখানে আমরা একটা অসৎ বিম্ব পাচ্ছি বস্তুর। মনে রাখবে যেহেতু এখানে আলোকরশ্মিগুলো একে অপরকে মিট করছে না, মিটিং করা ছাড়াই আমরা প্রতিবিম্ব পাচ্ছি, তাই এই ধরনের প্রতিবিম্বকে আমরা অসৎ বিম্ব বলবো। এটা বিবর্ধিত প্রকৃতির হয়ে থাকে। সমশীর্ষ, একমাত্র ক্ষেত্র যেখানে সমশীর্ষ অর্থাৎ সোজা প্রতিবিম্ব আমরা পাচ্ছি, উল্টা প্রতিবিম্ব পাচ্ছি না। তো ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় কি আছে, বস্তুকে এফ এবং ও এর মাঝখানে রাখলে বস্তুর একই পাশে অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ একটি প্রতিবিম্ব পাওয়া যায়। এবার উত্তর লেন্সের সামনে কোনো একটি অবস্থানে একটি বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়, প্রতিবিম্ব সোজা হবে না উল্টা হবে, প্রতিবিম্ব আকারে বড় হবে না ছোট হবে, তা মনে রাখার একটা শর্টকাট ট্রিক আমি এখানে বলে দিচ্ছি। তোমরা পরীক্ষার খাতার মধ্যে এক কোণায় এরকম একটা লেন্স বানিয়ে ইনফিনিটি সি এফ অপটিক্যাল সেন্টার এফ সি ইনফিনিটি বানিয়ে নেবে। ইনফিনিটিকে 1 নম্বর নাম দেবে, ইনফিনিটি আর সি এর মাঝখানে 2 নম্বর, সি এর মধ্যে 3 নম্বর, সি আর এফ এর মাঝখানে 4 নম্বর এবং এফকে 5 নম্বর নাম দেবে। ঠিক সেম জিনিস এখানে কপি করা শুরু করবে এফ থেকে। এফকে 1 নম্বর, এফ আর সি এর মাঝখানে 2 নম্বর, সিতে 3 নম্বর, সি আর ইনফিনিটির মাঝখানে 4 নম্বর এবং ইনফিনিটিকে 5 নম্বর নাম দেবে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, যদি অবজেক্টকে আমরা একে রাখি তাহলে ইমেজ পাবো আমরা একে, অর্থাৎ অবজেক্ট বস্তুকে যদি আমরা ইনফিনিটিতে রাখি তাহলে তার প্রতিবিম্ব পাবো আমরা ফোকাসে। অবজেক্টকে যদি আমরা ইনফিনিটি থেকে কাছে নিয়ে এসে বিয়ন্ড সি মানে সি থেকে কিছুটা দূরে রাখি তাহলে 2-এ রাখলে 2-এ পাবো, অর্থাৎ এফ ও সি এর মাঝখানে পাবো আমরা। তাহলে বস্তুকে সি থেকে দূরে রাখলে প্রতিবিম্ব পাচ্ছি এফ এবং সি এর মাঝখানে, বস্তুকে সি এর ওপরে রাখলে আমরা প্রতিবিম্ব পাচ্ছি সি এর ওপরে, বস্তুকে সি আর এফ এর মাঝখানে রাখলে প্রতিবিম্ব আমরা পাচ্ছি সি থেকে কিছুটা দূরে, বস্তুকে আমরা এফে রাখলে ফোকাসে রাখলে প্রতিবিম্ব পাবো আমরা অসীমে। এই হয়ে গেল বস্তুর অবস্থান নির্ণয়ের সূত্র। এইভাবে তোমরা সহজেই মনে রাখতে পারবে। আচ্ছা, বস্তু আকৃতিতে বড় হবে না ছোট হবে, বস্তু সোজা হবে না উল্টো হবে, কি করে মনে রাখবে? মনে রাখবে এই পাল্লা অর্থাৎ 1-2 পাল্লা, 1-2 পাল্লায় বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব আকৃতিতে ছোট হবে। এই 2 ক্ষেত্রে আমরা ছোট প্রতিবিম্ব পাবো। 3-এ রাখলে যতখানি বস্তুর আকৃতি আসে বস্তুর প্রতিবিম্বর আকৃতি ততখানিই হবে এবং তার থেকে কাছে নিয়ে আসলে অর্থাৎ 4-এ 5-এ বা ফোকাস আর অপটিক্যাল সেন্টার আলোককেন্দ্রের মাঝখানে নিয়ে আসলেও বস্তুকে আমরা বিবর্ধিত অর্থাৎ বড় প্রতিবিম্ব দেখতে পারবো। তো মনে রাখার বিষয়, প্রথম 2 ক্ষেত্রে ছোট, 3-এর ক্ষেত্রে সমান আকৃতির এবং তার পরবর্তীতে 4, 5 এবং ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝখানে এনে বস্তুকে রাখলে প্রতিবিম্ব বিবর্ধিত অর্থাৎ বড় হবে। আচ্ছা, সৎ হবে না অসৎ হবে? মনে রাখবে 1, 2, 3, 4, 5 এই প্রতি ক্ষেত্রে যতগুলো আমি পিকচারে বানিয়েছি প্রতি ক্ষেত্রেই আমরা সৎ বিম্ব পাবো, অসৎ বিম্ব শুধুমাত্র এক ক্ষেত্রেই পাবো, যখন বস্তুকে ফোকাস এবং অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের মাঝখানে বসানো হয়, সেই ক্ষেত্রেই আমরা শুধুমাত্র অসৎ বিম্ব খুঁজে পাই। বাকি 1, 2, 3, 4, 5 এই প্রতি ক্ষেত্রেই সৎ বিম্ব পাবো আমরা। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে সোজা এবং কোন কোন ক্ষেত্রে উল্টা প্রতিচ্ছবি পাবো বা প্রতিবিম্ব পাবো? 1, 2, 3, 4, 5 যেই ক্ষেত্রে সৎবিম্ব আমরা পাচ্ছি প্রতি ক্ষেত্রে
প্রতিবিম্ব অবশীর্ষ অর্থাৎ উল্টা হবে। শুধুমাত্র একটা ক্ষেত্রে, অর্থাৎ যখন বস্তুকে ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝখানে রাখা হয় তখন আমরা অসৎবিম্ব পাই, তখন আমরা সমশীর্ষ প্রতিবিম্ব পাই অর্থাৎ সোজা প্রতিবিম্ব পাই। বাকি সব ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 এই প্রতি ক্ষেত্রে আমরা উল্টো প্রতিবিম্ব পাবো। একটি উত্তর লেন্সকে বিবর্ধক কাচরূপে ব্যবহার করা যেতে পারে। কোনো একটা বস্তুকে যদি লেন্সের ফোকাস এবং অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের মাঝখানে বসানো হয়, তবে তার থেকে নির্গত আলোকরশ্মি একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সের গায়ের মধ্যে এসে পড়বে এবং প্রতিসরণের পর ফোকাস দিয়ে চলে যাবে। একটি আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার বা আলোককেন্দ্র বরাবর চলে যাবে। এরা দুইজন একে অপরের থেকে অপসারী হওয়ার জন্য একে অপর থেকে দূরে চলে যাবে, কখনোই মিট করবে না। আমাদের চোখ কী করবে, এই আলোকরশ্মি দুটোকে কিছুটা পিছনের দিকে বাড়িয়ে নিবে এবং একটা বিন্দুতে মিলিত করে দিবে। আমাদের চোখ মনে করবে যে আলোকরশ্মিগুলো তো কোথাও মিট করছে না, বরং আলোকরশ্মিগুলো মনে হয় এই বিন্দু থেকে অপসৃত হয়ে আসছে, এবং আমরা অরিজিনাল বস্তুকে যেদিকে রাখা আছে সেই দিকেই একটি বস্তুর প্রতিবিম্ব পাবো। সেই প্রতিবিম্বটা কী প্রকৃতির হবে, অসৎ প্রকৃতির হবে, যেহেতু এই ক্ষেত্রে আলোকরশ্মিগুলো মিলিত হচ্ছে না। তো যে প্রতিবিম্ব পাচ্ছি সেটা অসৎ প্রকৃতির হবে, সেটা বিবর্ধিত হবে, সেটা সমশীর্ষ হবে অর্থাৎ সোজা হবে, উল্টা হবে না। এই ধর্মটাকে বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে ব্যবহার করা হয়। যদিও অবতল লেন্স সম্পর্কে আমাদের সিলেবাসে তেমন খুব একটা বেশি আলোচনা নেই, তবু আমি বলে দিচ্ছি দুইটা ক্ষেত্রেও যখন বস্তুকে অসীমে রাখা হয়েছে অবতল লেন্সের সামনে, তখন আমরা জানি বস্তুকে অসীমে রাখা হলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে আলোকরশ্মি আসবে এবং লেন্সের গায়ে আপতিত হওয়ার পর, যেহেতু এটা অবতল লেন্স আছে, অবতল লেন্স অপোজিট ধর্মের হয়, অর্থাৎ আলোকরশ্মিগুলো একে অপর থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। তো আমাদের চোখ তখন কি করবে, আমাদের চোখ তখন পিছনের দিকে কিছুটা বাড়িয়ে নিয়ে আলোকরশ্মিটাকে মনে করবে প্রধান অক্ষের উপর অবস্থিত ফোকাস বিন্দু থেকে মনে হয় আলোকরশ্মিগুলো অপসৃত হচ্ছে, অর্থাৎ বস্তু ছিল অসীমে, তার প্রতিবিম্ব আমরা পাবো ফোকাসে। এটা সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে, অবশ্যই অসৎবিম্ব হবে, যেহেতু এখানে আলোকরশ্মিগুলো একে অপরের সাথে মিট করে না, বরং দূরে চলে যায়। তো যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুকে বলা হবে মুখ্য ফোকাস। কেস নাম্বার 2, অবতল লেন্সের সামনে একটা বস্তুকে এনে রাখলে তার থেকে নির্গত একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে লেন্সের গায়ের মধ্যে পড়লো এবং অপসারী হয়ে দূরে চলে গেল। আরেকটা আলোকরশ্মি আলোককেন্দ্র বরাবর চলে গেল। ওরা দুইজন তো কখনোই নিজেদের মধ্যে মিট করবে না, কিন্তু এই আলোকরশ্মিটাকে কিছুটা পিছনের দিকে বাড়িয়ে নিলে আমাদের চোখ মনে করবে মনে হয় এইখান থেকে আলোকরশ্মিগুলো অপসৃত হচ্ছে। তো যেদিকে বস্তু আছে ঠিক সেই দিকেই আমরা একটা ছোট আকৃতির সমশীর্ষ অসৎবিম্ব দেখতে পারবো। অর্থাৎ অবতল লেন্সের সাপেক্ষে বস্তুকে যেখানেই রাখা হোক না কেন আমরা সৎবিম্ব না অসৎবিম্ব খুঁজে পাচ্ছি, এবং প্রতিবিম্বের আকৃতিও ছোট হয় এবং প্রতিবিম্ব সর্বদা সমশীর্ষ অর্থাৎ সোজা হয়। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি একটি রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব বা সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কেমনভাবে হয়। যে আলোকরশ্মিটি এসে পড়েছে তার নাম দিলাম আপতিত আলোকরশ্মি, যেটা কাচের ফলকের ভিতর দিয়ে যাচ্ছে তার নাম দিলাম প্রতিসৃত আলোকরশ্মি, এবং শেষমেশ যে আলোকরশ্মিটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাকে নাম দেওয়া হলো নির্গত আলোকরশ্মি। মনে করি এই কোণটা অর্থাৎ অবিলম্ব এবং আপতিত রশ্মির মাঝখানে কোণটা আলফা কোণ, যেটি অ্যাকচুয়ালি আপতন কোণ আছে। প্রতিসরণ কোণ নাম্বার 1 সেটাকে বিটা নাম দেওয়া হলো। প্রতিসরণ কোণ নাম্বার 2 যেটা বিটাই হবে, এই দুটা সেম হবে, কারণ এই দুটা অবিলম্ব দুটা সমান্তরাল তলের উপর আঁকা হয়েছে যারা নিজেদের মধ্যে সমান্তরাল হবে। আর যদি এই রশ্মিটা সমান্তরাল হয় তাহলে এই কোণটা একান্তর কোণ হচ্ছে, আর একান্তর কোণের মান সমান হয়, তাই এটা বিটা হলে এটাও বিটাই হবে। এবং শেষমেশ যে নির্গমন কোণকে গামা ধরা হলো। এখানে মজার বিষয়, আপতিত আলোকরশ্মি যেখান দিয়ে যাওয়ার কথা ছিল প্রতিসরণের পর, কাচের ফলকের মধ্যে দিয়ে প্রতিসরণের পর সেটি সমান্তরাল হয়ে বেরিয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, তারা কোণ হয়ে বেরিয়ে যায় না, ওদের কোণের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তা দিয়ে যাবে না, সেই রাস্তা থেকে সমান্তরালভাবে কিছুটা সরে গিয়ে নির্গত আলোকরশ্মি বেরিয়ে যায় এক্ষেত্রে। আচ্ছা,
যেখান দিয়ে যাওয়ার কথা ছিল এবং যেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তার মাঝখানে যে সরণ ঘটছে, এই সরণকে বলা হয় পার্শ্বীয় সরণ। এই পার্শ্বীয় সরণ কাচের ফলকের কোন কোন জিনিসের উপর নির্ভর করে? নাম্বার 1, কাচের ফলকের বেধ মানে কতখানি মোটা আছে তার উপর। আপতন কোণ মানে কোন কোণে আপতিত হয়েছে তার উপর নির্ভর করে যে পার্শ্বীয় সরণ কতখানি হবে। এবং প্রতিসরাঙ্ক, এই যে কাচের ফলকটা নেওয়া হয়েছে তার প্রতিসরাঙ্ক কত আছে, এই 3টি জিনিসের উপর নির্ভর করে কতখানি পার্শ্বীয় সরণ ঘটবে এবং কতখানি পার্শ্বীয় সরণ ঘটবে না। আচ্ছা, পরীক্ষায় অনেক সময় প্রমাণ করতেও আসে যে কাচের ফলকের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি পার্শ্বীয় সরণ হবে, কোনো কৌণিক চ্যুতি ঘটে না, ব্যাখ্যা দাও। তখন আমাদের একটু ফর্মুলা বেসড যেতে হবে। আমরা জানি প্রতিসরণের দ্বিতীয় সূত্রানুযায়ী একটা নির্দিষ্ট আলোর ক্ষেত্রে এবং দুটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় এবং সেই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়, যেটা মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এই ক্ষেত্রে μ2 উইথ রেসপেক্ট টু 1, μ2 উইথ রেসপেক্ট টু 1 মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। কি করে পাবো? আপতন কোণের সাইন মানে সাইন অফ আলফা বাই প্রতিসরণ কোণের সাইন মানে সাইন অফ বিটা। এবং যখন দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসরণ হচ্ছে সেই ক্ষেত্রে আবার μ1, কেন এই ক্ষেত্রে দ্বিতীয় মাধ্যমটা প্রথম মাধ্যম, অ্যাকচুয়ালি যেই মাধ্যমে বেরিয়ে যাচ্ছে আলোকরশ্মিটা সেটা প্রথম মাধ্যম, কারণ এই দুটো বায়ু মাধ্যম আছে আর একটা কাচ মাধ্যম আছে। তাহলে μ1 উইথ রেসপেক্ট টু 2, এক্ষেত্রে 2 থেকে 1-এ আসছে আলোকরশ্মি, 2 থেকে 1-এ বেরিয়ে যাচ্ছে আলোকরশ্মি। সেই ক্ষেত্রে μ1 উইথ রেসপেক্ট টু 2 কী হবে? আপতন কোণের সাইন দ্যাট ইজ সাইন বি বাই প্রতিসরণ কোণের সাইন দ্যাট ইজ সাইন গামা। এবার আমরা জানি μ2 উইথ রেসপেক্ট টু 1 এবং μ1 উইথ রেসপেক্ট টু 2 এদের মধ্যে সম্পর্ক কি হয়? একটা অপরের ব্যস্ত সম্পর্ক যুক্ত হয়, অর্থাৎ একটাকে উল্টো করে দিলে আরেকটাকে পাওয়া যায়। তো μ2 উইথ রেসপেক্ট টু 1-এর জায়গায় আমি সাইন আলফা বাই সাইন বিটা বসালাম এবং 1 উইথ রেসপেক্ট টু 2-এর জায়গায় সাইন বিটা বাই সাইন গামা বসালাম। 1 বাই থাকার জন্য এটাকে উপরে নিয়ে গেলাম, উল্টো হয়ে গেল, দুই দিকে সাইন বিটা কেটে যাচ্ছে, পড়ে থাকলো সাইন আলফা ইকোয়াস টু সাইন গামা। এটা তখনই সম্ভব যখন আলফা ইকোয়াস টু গামা হবে। এর থেকে প্রমাণিত হচ্ছে আপতন কোণ আলফা এবং নির্গমন কোণ গামা এরা দুজন সমান আসে, অর্থাৎ কাচের ফলক দিয়ে প্রতিসরণের পর কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না। ওরা সেম রাস্তা দিয়ে তো যাবে না, কিন্তু সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, কোনো রকম কৌণিক বিচ্যুতি ঘটবে না, অর্থাৎ একটা এদিক দিয়ে গেলে একটা এদিক দিয়ে যাবে না। ওরা যেই রাস্তা বরাবর যাচ্ছিল সেই রাস্তা থেকে কিছুটা সরে গিয়ে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। নেক্সট আমাদের পড়তে হবে একটি প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি প্রতিসৃত হয় তখন আলোকরশ্মির সাথে কি কি ঘটে। আমরা একটা আলোকরশ্মি DE কে নিয়ে আসলাম, এর নাম দেওয়া হলো আপতিত আলোকরশ্মি, যেটা লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার পর আমরা জানি সেটা কিছুটা অবিলম্বের গা ঘেঁষে চলে আসবে। এখানে অবিলম্ব এটা দ্বারা বানানো হয়েছে, তো অবিলম্বে কিছুটা গা ঘেঁষে চলে আসলো, তারপরে গিয়ে দ্বিতীয় বিভেদ তলের মধ্যে গিয়ে পড়লো, তারপর ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের জন্যে সেটা কিছুটা অবিলম্ব থেকে, এই ক্ষেত্রে অবিলম্ব এটা আছে, তো অবিলম্ব থেকে কিছুটা দূরে চলে গেল। তো এটা হয়ে গেল আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা নির্গত রশ্মি। এটা আপতন কোণ, এটা প্রথম প্রতিসরণ কোণ, এটা দ্বিতীয় প্রতিসরণ কোণ বা বলতে পারো দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণ, এবং শেষমেশ এই কোণকে বলা হয়েছে নির্গমন কোণ। আচ্ছা, আলোকরশ্মি যেই বরাবর যাওয়ার কথা ছিল এবং শেষমেশ যেই বরাবর যাচ্ছে তার মাঝখানে যে কোণ সৃষ্টি হয়েছে, কৌণিক বিচ্যুতি ঘটছে, এই যে কৌণিক বিচ্যুতি দেখতে পাচ্ছ, যাওয়ার কথা ছিল এখান দিয়ে, যাচ্ছে এখান দিয়ে, এই যে কৌণিক বিচ্যুতি ঘটছে একে ডেল্টা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। একে বলা হয় চ্যুতি কোণ। সবার উপরে যে কোণটা তাকে বলা হয় প্রিজম কোণ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কিছু সূত্র সম্পর্কে আলোচনা করব। এখান থেকে আমরা কী কী সূত্র পাই? প্রথমত ত্রিভুজ HEF এর জন্য কোন HEF বের করার চেষ্টা করি? এই কোণটা বের করার চেষ্টা করি, এই কোণটা বের করার চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি এই একটা আলোক রশ্মি আছে, এই একটা আলোক রশ্মি আছে, এটা অ্যাকচুয়ালি আলোক রশ্মি না, অবিলম্ব আছে, এরা দুইটা সরলরেখা। তো সরলরেখার দুই পাশে যে কোণ দুটা সৃষ্টি হয় এই দুটো বিপ্রতীপ কোণ আছে, অর্থাৎ এই পুরো কোণটা যদি I1 হয় এই পুরো কোণটাও I1 হবে, কিন্তু এইটুকুটা R1 থাকার জন্য এইটুকুটাকে আমরা বলতে পারি I1 - R1। সিমিলারলি
এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুই পাশে উৎপন্ন কোণ সমান হবে যেহেতু তারা বিপ্রতীপ কোণ, অর্থাৎ এটা I2 হলে এটাও I2 আছে, কিন্তু এইটুকুটা R2 হওয়ার জন্য এটা I2 মাইনাস R2। তো এর মান I2 মাইনাস R2 আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা জানি একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায় তা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়, অর্থাৎ এই ডেল্টার মান এই I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 যোগ করলে পাওয়া যাবে, তার সমান হবে। এই সম্পর্কটা ইম্পর্টেন্ট আছে, সম্পর্ক নাম্বার 1। এবার বাকি সম্পর্কে যাচ্ছি। চতুর্ভুজ AEGF, চতুর্ভুজ AEGF এর জন্যে আমরা দেখতে পাচ্ছি এটা অবিলম্ব আছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এটাও অবিলম্ব আছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, দুটো যদি 90 90 180 চলে যায়, বাকি থাকলে 180, অর্থাৎ A আর G কে যোগ করে আমরা 180 ডিগ্রি পাবো, যেটা এখানে বলা হয়েছে। চলে আসি 3 নম্বর ক্ষেত্রে, ত্রিভুজ GEF এর ক্ষেত্রে। একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ R1, আরেকটা কোণ R2, আরেকটা কোণ আছে G। তা আমরা জানি R1 প্লাস R2 প্লাস G করলে 180 ডিগ্রি পাওয়া যায়। G কে যদি একা রাখি তাহলে G এর মান হবে 180 মাইনাস R1 প্লাস R2 ইন ব্র্যাকেট। এই সবগুলোকে মিলিয়ে অর্থাৎ এই মানটাকে এর মধ্যে বসিয়ে পাই A প্লাস G এর জায়গায় 180 মাইনাস R1 প্লাস R2 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 180। 180 দুই দিক থেকে কেটে গেল, মাইনাস R1 প্লাস R2 কে ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস R1 প্লাস R2। তো অ্যাঙ্গেল A এর মান বেরোলো R1 প্লাস R2। আবার এই অ্যাঙ্গেল A ইকুয়ালস টু R1 প্লাস R2টা এই সম্পর্কে বসিয়ে পাই আমি কি ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এর জায়গায় অ্যাঙ্গেল A বসিয়ে দিলাম আমি। এই আরেকটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। এইসব ফর্মুলাগুলো পরীক্ষায় আসতে পারে প্রিজম সংক্রান্ত, আবার এর উপর বেস করে অঙ্কও করতে আসতে পারে। এই যে ডেল্টা বা চ্যুতিকোণ সংক্রান্ত একটা সম্পর্ক আমরা এখনই প্রকাশ করলাম, যে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল A। এই ডেল্টার মান সর্বনিম্ন সব থেকে কম কখন হয়? যখন এই I1 এবং এই I2 এরা দুজন সমান হয়। যদি I1 I2 দুটাই সমান হয়, যদি ওকে আমি I ধরে নিই, তাহলে সর্বনিম্ন ডেল্টা পাওয়ার ফর্মুলা কি আসে? I1 I2 দুই ক্ষেত্রেই আমি I বসিয়ে দিয়ে I প্লাস I 2i হয়ে গেছে, 2i মাইনাস অ্যাঙ্গেল A। এখানে I1 এর জায়গায় I বসিয়ে দিয়েছি, I2 এর জায়গায় I বসিয়ে দিয়েছি, I প্লাস I 2i মাইনাস অ্যাঙ্গেল A। এটা সর্বনিম্ন চ্যুতিকোণের সম্পর্ক। এর ওপর পরীক্ষায় গাণিতিক সমস্যা আসে।